हेलो माय डियर स्टूडेंट, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एस मैथमेटिक्स। আমি আগেই তোমাদের আমার সংক্ষিপ্ত পরিচয় জানিয়েছিলাম। আজকে আমি ক্লাস 12 এর স্টুডেন্টসদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি ক্লাস 12 এর অনির্দিষ্ট সমকাল সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগে আমি বলতে চাই, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করো। এবার আমি টপিকসে ফিরে আসছি। অনির্দিষ্ট সমাকল। তার আগে তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে স্যার, এর আগে তো ডিফারেন্সিয়েশন ছিল। হ্যাঁ, আমি জানি ডিফারেন্সিয়েশন তোমরা 11-এ কিছুটা করেছো, 12-এও আশা করছি এই লকডাউন পিরিয়ডে বাড়িতে অনেকেই করে নিয়েছো, আর টাইমটা অনেকটা অতিবাহিত হয়ে গেছে। সেক্ষেত্রে আমি অনির্দিষ্ট সমাকলটাই শুরু করছি। আশা করব আমরা সমস্ত টপিক শেষ হয়ে যাওয়ার পর আরও একবার ডিফারেন্সিয়েশনটা করানোর চেষ্টা করব। যাই হোক, আমি আমার টপিক সমাকলনে ফিরে আসছি। সমাকলন হলো ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বইটার 70% বা 60% সমাকলনের উপর ডিপেন্ড করছে। তাই সমাকলনটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আমি এখানে লিখেছি অনির্দিষ্ট সমাকলন, তার মানে নির্দিষ্ট সমাকলন আমাদের আছে, সেটা আমরা পরে শিখব। অনির্দিষ্ট সমাকলনের অনেকগুলি চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হলো অনির্দিষ্ট সমাকলন, সেকেন্ড চ্যাপ্টার হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, সেটার আবার দুটো ভাগ আছে। থার্ড চ্যাপ্টার হলো আংশিক সমাকলন পদ্ধতি, ফোর্থ চ্যাপ্টার হলো বিশেষ আকার সমাকলন, আর শেষে হলো অনির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট সমাকলন। তো যাই হোক, আমি অনির্দিষ্ট সমাকলনটা শুরু করছি। দেখো, y সমান x⁴, এটা একটা x এর অপেক্ষক। dy/dx 4x³ অর্থাৎ x⁴ এর ডিফারেন্সিয়েশন 4x³। এবার দেখো আমি কি করতে চাইছি। এটা হলো সমাকলনের চিহ্ন। আমি কি পেলাম? y সমান x4 পেয়ে গেলাম। অর্থাৎ আমি একটা কথা বলতে পারি তোমাদের, যে বিশেষ পদ্ধতির সাহায্যে dy/dx থেকে অপেক্ষকটা ফিরে পাওয়া যায়, অর্থাৎ যে অপেক্ষকটার ডেরিভেটিভ 4x³, সেই অপেক্ষকটা ফিরে পেতে হলে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকেই বলা হয় সমাকলন পদ্ধতি। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, অবকলনের বিপরীত পদ্ধতি হলো সমাকলন পদ্ধতি। দেখো তোমরা, এখানে আমি একটা সি লিখেছি। সি মানে কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। কি ধ্রুবক? সমাকলন ধ্রুবক। সমাকলনটা উঠে গেলে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটার নাম হলো সমাকলন ধ্রুবক। ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটার আরো একটা নাম আছে স্বেচ্ছা ধ্রুবক, স্বেচ্ছা ধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক।
তার মানে হলো যে ধ্রুবক স্ব ইচ্ছায় নেওয়া হয় বা যে ধ্রুবকটা কোনো নির্দিষ্ট নয়। তুমি এখানে সি লিখেছো, তুমি এটা কে লিখতে পারো, তুমি এটা 2/3 কে লিখতে পারো, তুমি লগ সি নিতে পারো। সি নিতে হবে এমন কোনো কথা নেই, তোমার যেটা সুবিধা হবে তুমি সেই ধ্রুবকটা এখানে নিতে পারো। তো দেখো ইন্টিগ্রেশনের আমি একটা ডেফিনেশন দিচ্ছি তোমাদের। ছোট এফ একটা অপেক্ষক, বড় এফ একটা অপেক্ষক। আমি যদি বলি ছোট এফ এর ডেরিভেটিভ করলে, সরি বড় এফ এর ডেরিভেটিভ করলে যদি ছোট এফ পাওয়া যায়, সেক্ষেত্রে ছোট এফ এর সমাকলন করলে বড় এফ পাওয়া যাবে। অর্থাৎ ভালো করে শোনো কি বললাম, বড় এফ এর ডিফারেন্সিয়েশন যদি ছোট এফ হয়, ছোট এফ এর ইন্টিগ্রেশন হলো বড় এফ। ইন্টিগ্রেশন অফ ছোট এফ ডিএক্স সমান বড় এফ প্লাস সি। হ্যাঁ, এবার একটা কথা, ডিএক্স লিখছি, সমাকলন করতে গেলে একটা ডিএক্স আছে বা একটা ডিওয়াই আছে বা একটা ডিজেড আছে, যে চলের সাপেক্ষে করবো। দেখো ফাংশনটা যদি ওয়াই এর হয়, ধরো ওয়াই কিউ, তাহলে একটা ডিওয়াই দিতে হবে। ফাংশনটা যদি জেড এর হয়, ধরো সাইন জেড, এখানে ডিজেড দিতে হবে। ফাংশনটা যদি টি এর হয়, ধরো লগ টি, এখানে ডিটি দিতে হবে। অর্থাৎ আমি যে চলের ফাংশন তার পাশে ডি দিয়ে সেই চলটা লিখতে হবে। এবার আমরা সমাকলনের কতগুলো ফর্মুলা শিখব। দেখো এক নম্বর ফর্মুলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, যেখানে n হলো একটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, আর n এর ভ্যালু -1 হবে না, অর্থাৎ n নট ইকুয়ালস টু -1, -1 বাদে যে কোনো ভ্যালু হতে পারে n এর। এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তো দিতেই হবে সমকলন ধ্রুবক, পাশে লিখে দিতে হবে। আরেকটা কথা তোমাদের জেনে রাখা দরকার, যে অপেক্ষকটার সমকলন করা হচ্ছে, অর্থাৎ এখানে সমকলন কার করা হচ্ছে, x টু দি পাওয়ার n এর নাম হচ্ছে সমাকল্য, ইংলিশে বলা হয় ইন্টিগ্র্যান্ড। সমগ্র প্রক্রিয়াটার নাম ইন্টিগ্রেশন, আর যে অপেক্ষকটা সমাকলন করা হয় তাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, অর্থাৎ সমাকল্য। এক নম্বর সূত্র লিখলাম আমি। এবার দেখো সেকেন্ড সূত্রটা, ইন্টিগ্রেশন এ এফ এক্স, অর্থাৎ এ যে কোনো একটা কনস্ট্যান্ট, তাহলে কোনো একটা অপেক্ষকের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট গুণাকারে থাকে, সমকলন নিয়মেই কনস্ট্যান্টটা বেরিয়ে যায়, অপেক্ষকটার ইন্টিগ্রেশন হয়ে যাবে। থার্ড সূত্র, কতগুলো অপেক্ষক যোগ অথবা বিয়োগ আকারে থাকলে তাদের আলাদা 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 করে সমাকলন হয়ে যায়। ইন্টিগ্রেশন অফ এফ এক্স, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে 5x, আমি দুটো দিয়েই দেখাচ্ছি। দেখো নিয়ম হচ্ছে এফ অফ এক্স ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স dx, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, ইন্টিগ্রেশন অফ 5 অফ x dx। এটা যদি আরো বেশি থাকে, 3টে ফাংশন থাকে 4টে ফাংশন থাকে, ঠিক আলাদা আলাদা ভেঙে যাবে। 3 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন অফ
ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখানে একটা কথা, ই মানে ই হতে হবে। এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এ মানে আলাদা হতে পারে, ই মানে ই দেখতে পাবি। এর ভ্যালু হচ্ছে একটা সংখ্যা 2 থেকে 3 এর মধ্যবর্তী। আচ্ছা, এখানে যদি আমি দেখো আরেকটা জিনিস জেনে রাখো, ই টু দি পাওয়ার এম এক্স, এম যে কোনো একটা সংখ্যা, তার ইন্টিগ্রেশন হচ্ছে নিচে হয়ে যাবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। একই জিনিস, এটাকে যদি আমরা ভাবি এম মানে 1 আছে, তাহলে এর তলায় যদি আমরা 1 লিখতাম সেম হতো। অর্থাৎ 1 বাদ যদি 2 থাকতো তাহলে তলায় 2 হয়ে যেত, যদি এখান থেকে এম এর জায়গায় 3 থাকতো 3x, তাহলে তলায় 3 হয়ে যেত। এবার দেখো 4 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই প্লাস সি তো দিতে যাবে। এখানে একটা এ রেস্ট্রিকশন আছে, এ নট ইকুয়ালস টু 1 গ্রেটার দ্যান 0, এর মানটা 0 থেকে বড় হবে আর 1 হবে না। এটা যদি এ টু দি পাওয়ার এম এক্স হতো, দেখো এম যে কোনো একটা সংখ্যা, প্রত্যেকটা কিন্তু সিম্পল হয় আর এম এক্স হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা একই ধরনের হবে, এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ বেসি। 5 নম্বর, ত্রিকোণমিতিক যে 6টা ফাংশন আছে তাদের ইন্টিগ্রেশন হয়, sin x cos x, sec x cosec x, tan x cot x। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে চ্যাপ্টারটা এখন শুরু করেছি এখানে কেবলমাত্র sin x এর ইন্টিগ্রেশন আছে আর cos x এর ইন্টিগ্রেশন আছে, আর sec x cot x এর আছে, cosec x cot x এর আছে। বাদ বাকি যেগুলো বললাম সেগুলো নেক্সট অধ্যায়ে পাবো। দেখো 5 নম্বর, ইন্টিগ্রেশন অফ sin x dx মাইনাস cos x প্লাস c। একই কথা, যদি mx হতো sin mx dx, ফর্মুলা হচ্ছে মাইনাস, তলায় বসে যাবে, নিচে বসে যাবে cos mx বাই m। 6 নম্বর, ইন্টিগ্রেশন অফ cos x dx, অ্যান্সার হচ্ছে sin x প্লাস c। খুব খেয়াল রেখো, cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, কিন্তু sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x। এটা যদি mx হতো cos mx বাই m হয়ে যেত, অ্যান্সার হচ্ছে cos mx বাই m প্লাস c। 7 নম্বর ফর্মুলা দেখো, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, অ্যান্সার হচ্ছে tan x প্লাস c। এটা যদি mx হতো sec স্কয়ার mx dx, অ্যান্সার হচ্ছে tan mx বাই m প্লাস c। 8 নম্বর, cosec স্কয়ার x dx মাইনাস cot x প্লাস c। এটা যদি mx হতো cosec স্কয়ার mx dx, অ্যান্সার হচ্ছে মাইনাস cot mx বাই m প্লাস c। তো আমি যে ফর্মুলাগুলো লিখেছি এই ফর্মুলাগুলোর সাহায্যে এই অধ্যায়ের অঙ্কগুলো হবে। কেবলমাত্র যে ফর্মুলাগুলো বলা আছে এর উপর বেস করেই অঙ্কগুলো হবে। সাপোজ sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos